চলুন আজকে একটা গল্প বলি, আমাদের ছোটবেলার সরস্বতী পুজোর গল্প। যে গল্পগুলো আমার মতো আপনিও ভুলতে পারেননি এখনো সেই সব রঙিন দিনগুলোর কথা। কাকু, সরস্বতী পুজোর চাঁদাটা তোদের কোন ক্লাব রে? কাকু, তরুণ সংঘ। কতবার আর নিবি? কালই তো নিয়ে গেছিস। আর ঠিক কতগুলো তরুণ সংঘ আছে বলতো? কাকু, আমাদেরটা সব থেকে পুরনো। ঠিক আছে, এই নে 2 টাকা নিয়ে যা। কাকু, 5 টাকা দাও না, এবার অনেক বড় করে পুজো করছি তো। এই চাঁদা কাটা থেকেই শুরু হতো আমাদের সরস্বতী পুজো। প্রত্যেক পাড়ায় তখন এই তরুণদের ছোট ছোট তরুণ সংঘ ক্লাব। আর প্রত্যেক পাড়ায় থাকতো এমন কিছু খচরা কাকু যারা চাঁদা দিতে চাইতো না, শুধু বলতো যে কালকে আসবি। আবার কখনো কখনো ছেলে মেয়েদের দিয়ে বলাতো, বল এখন বাবা নেই বাড়িতে, এইসব বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করতো। কিছু আবার বেশ বিজ্ঞ কাকু জেঠু ছিল, তারা আবার জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে, তোদের স্কুলের হেডমাস্টার মশাই পরিমলবাবু এখনো আছে? আবার জিজ্ঞাসা করতো, আগে সরস্বতী বাগানটা বলতো। এই দিয়ে শুরু করতো, আর আমরাও নিজেদের মধ্যে ফিসফাস শুরু করতাম, এই তুই বল না, এই তুই বল, তুই তো ফার্স্ট বেঞ্চে বসিস। কারণ আমাদের কাছে তখন এটাই ধারণা ছিল যে ফার্স্ট বেঞ্চে বসে সে সর্বজ্ঞানের অধিকারী। সব শেষে, কাকু বিনা পানি বানানটা বলে দিচ্ছি, 2 টাকা দিয়ে ছেড়ে দিন প্লিজ। কতগুলো আবার কাকিমাও ছিল যাদের বাড়িতে গেলেই আবার এরকম বলতো, কিরে কত বড় হয়ে গেছিস তুই, তোরা পুজো করছিস, বেশ ভালো, তোর মাকে আসতে বলিস কিন্তু, আমি যাবো হ্যাঁ তোদের পুজোতে। আর যেই বলা হতো যে কাকিমা পুজোর চাঁদাটা, অমনি কাকিমা সুর চড়িয়ে বলতো, চাঁদা তো আমি দিতে পারবো না রে বাবু, তোরা তো জানিস আমার কাছে একটাও টাকা পয়সা থাকে না, সব টাকা তোর কাকুই রেখে দেয়। তোরা কালকে আসিস, হ্যাঁ আমি তোদের জন্য চাঁদা রেখে দেবো। ফুচকেমি আমরাও করতাম। এক ভদ্রলোকের নাম ছিল ফটিক হালদার। আমরা ইচ্ছা করেই তার চাঁদা স্লিপে তার টাইটেল না লিখে ফটিক বানানটা ঠিক এইভাবে লিখে দিয়েছিলাম। ভাগ্যিস অন্ধকারের লোকটা বুঝতে পারেনি। পরের দিন সকালবেলা যেখানে আমাদের বানানো তরুণ সংঘ ক্লাব ছিল, সেখানে লুঙ্গি পরে এসে হম্বিতম্বি করে গেছিল। কে লিখেছিস সত্যি করে বল, সবার বাবার কাছে কিন্তু আমি নালিশ জানাবো। দাঁড়া, কে যে লিখেছিল এখনো সেই মামলাটা সেটেল হয়নি, না হয়েছে কোনো মানহানির মামলা। আর যারা একদমই চাঁদা দিত না তাদেরকে হিট লিস্টে রাখা হতো। পুজোর আগের দিন তাদের বাড়িতে অভিযান চালিয়ে ইট চুরি, ফুল চুরি, বাগানের ফুলকপির শেকড় কেটে আবার মাটিতে পুঁতে দেওয়া, সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়া। ভাগ্যে সেই সব অপরাধগুলোর জন্য সংবিধানে কোনো আইনি লেখা ছিল না, না হলে হয়তো এতদিন আমরা জেল খাটতাম। এই চাঁদা না দেওয়ার কাকুগুলোর মধ্যে কিছু কিছু কাকুরা থাকতো যারা সামাজিক না হলেও বেশ শৌখিন টাইপের, যারা আবার লুঙ্গি পরতো না, পরতো ওই সাদা ধুতি টাইপের কাপড়, যারা নিজেদের বাড়ির বাগানে গাঁদা ফুল, ফুলকপি, পালং শাক আর ছাদে লাউ কুমড়ো এইসব লাগাতো, কিন্তু কাউকে হাত দিতে দিত না। তাই দিনের বেলায় সেই সব বাড়িগুলোতে সার্ভে করে সন্ধ্যায় বৈঠকের পর রাতের বেলায় এই সব বাড়িগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করা হতো। সবাই আবার এই কাজে কিন্তু এক্সপার্ট না, তাই এই অপারেশনে কার কী রোল থাকবে সেটা ঠিক করতো ক্লাস সেক্রেটারি, যে ওই একটু আমাদের মধ্যে বড় ছিল, ওই 7-8-এ পড়তো আর কি, কিংবা 9-10-এ। পরের দিন সকালবেলায় পুজোর মণ্ডপে দেখা মিলত ওই সব রসকসহীন কাকুদের, যারা পুজো মণ্ডপে এসে মা সরস্বতী না খুঁজতো তাদের বাগানের ফুল। এই শোন, তুই ওইসব থোকা গাদা রক্তকরবী কোথা থেকে পেয়েছিস রে? আমরাও মনে মনে ভাবতাম, কি আবদার দেখো, আমরা যেন বলে দেবো তাকে যে হ্যাঁ তোমার বাগানের সর্বনাশ করে এসেছি। আমরাও দমফাটা হাসি চেপে বলতাম, কি জানি কাকু, কেউ হয়তো পুজোর জন্য সকালবেলা এসে দিয়ে গেছে, কি আর করা যাবে। হাতের সামনে চোর থাকতেও নির্দিষ্ট প্রমাণের অভাবে কাকুগুলো আর কিছু বলতে পারতো না। কার বাড়ি থেকে যেন একবার ইট নিয়ে আসা হয়েছিল, সেই কাকুটা এসে বলে গেছিল, হ্যাঁ রে, ইট কাকে বলে নিয়ে এসছিস তোরা? আমার কিন্তু সব গোনা ইট, বিসর্জনের পরের দিন যেন জায়গার ইট জায়গায় চলে যায়, আমাকে যেন আর আসতে না হয়। অনেকের বাড়ির দেওয়াল আমরা রাতারাতি চুনকাম করে দিতাম। তখন কি আর বুঝতাম যে আমরা ফ্রিতে তাদেরই ভালো করছি, তাদের বাড়ির দেওয়াল রং করে। এরকম যে কত টুকরো টুকরো স্মৃতি আজ বড়ই ঝাপসা। সত্যি আমাদের কেউ অনেক কিছু শেখায়নি, অনেক কিছু শিখেছি আমরা নিজে থেকেই, যে জিনিসগুলোর নাম হয়তো আমরা বড় হয়ে যাওয়ার পরে জেনেছি, যেমন ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, জব অ্যাসাইনমেন্ট, সার্জিক্যাল স্ট্রাইক, মিষ্টি করে মিথ্যে কথা বলা, আরও কত কিছু। পরের দিন পুজো, মা সকালবেলায় হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিত, আর আমরাও পুজো মণ্ডপে এসে যে যার দায়িত্বে লেগে পড়তাম। আর বাঙালির উপোস মানে তো ওই 11টা-12টা পর্যন্ত, আর তারপর অঞ্জলি, চোখ বন্ধ করে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে তাকে একটু খোঁজা। প্রথম সেদিন কুলে কামড় দিলাম, কারণ আমাদের সময়ে চল ছিল সরস্বতী পুজোর আগে যে কুল খাবে সেই নাকি পরীক্ষায় ফেল করবে, আর আমরাও সেই ভয়ে কুলে হাত দিতাম না। এর মাঝখানে একবার ফাঁক পেলে স্কুল থেকে ঘুরে আসা, আর সেখানে সেই বাঙালির চিরাচরিত মেনু, খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, বোঁদে। সন্ধ্যাবেলায় শঙ্খ, উলুধ্বনি, মোমবাতি প্রতিযোগিতা।
প্রাইসও কিন্তু ছিল সেই সমস্ত টপ লেভেলের, ফুলের সাজি, সাবান কেস, প্লাস্টিকের মগ, আরও কত কি। তার মাঝখানেও একবার মনে করে অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান বইগুলো একবার মায়ের পায়ে ছুঁয়ে নেওয়া, আর পুজোর ফুল বইয়ের মাঝখানে রেখে দেওয়া। বিসর্জনের দিন মিঠুনের ডিস্কো ডান্সারের নাচ ছিল কমন। এই ছিল আমাদের সরস্বতী পুজোর গল্প। এখনো পুজো আছে, আছে শাক আলু, সরকাঠি, চক দিয়ে হাতে খড়ি, অঞ্জলি, আর ঠাকুরকে বলা, নাও মা সরস্বতী পুষ্পের ভার, দাও মা সরস্বতী বিদ্যার ভার। নেই শুধু সেই বাঁধাকপি টেস্ট, থোকা থোকা গাঁদা ফুল, ফচকেমি, খচকামি, আর অঞ্জলি দেওয়ার সময় তাকে খোঁজার সেই চাপা উত্তেজনাটাও নেই আর। সূর্য ডুববে একদিন, এখন সকাল, এখন বিকাল। জীবনের বয়স বাড়ছে, তাই জীবনের শেষ দিন পর্যন্ত মনে প্রাণে থাকি না তরুণ। বুড়ো হয়ে কি লাভ? সবাইকে জানায় সরস্বতী পুজোর শুভেচ্ছা।